নমস্কার। আজকে আমি ডায়াগনস্টিক স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল 5 অনুযায়ী ক্লাস্টার সি এর আন্ডারে যে তিনটে পার্সোনালিটি ডিসঅর্ডার রয়েছে তারই মধ্যে একটা হলো ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার। আজকে আমার আলোচনা ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার নিয়ে। So what is dependent personality disorder? What are the criteria of dependent personality disorder according to DSM-5? What are the causes of dependent personality disorder? Or what are the treatment? So cluster C এর আন্ডারে যে তিনটে পার্সোনালিটি ডিসঅর্ডার রয়েছে সেগুলো হচ্ছে অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার, ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার আর অবসেসিভ কম্পালসিভ পার্সোনালিটি ডিসঅর্ডার। তিনটে পার্সোনালিটির মধ্যে যেটা কমন দেখা যায় সেটা হচ্ছে অ্যাংশিয়াস অ্যান্ড ফিয়ারফুল। তো সেরকম এইটার ক্ষেত্রে মানে এই পার্সোনালিটি ডিসঅর্ডারের ক্ষেত্রেও কিন্তু এই পার্সোনালিটির মানুষরা ভীষণভাবে অ্যাংশিয়াস হয় অ্যান্ড দে আর ভেরি মাচ ফিয়ারফুল। এবারে হচ্ছে আমি বিষয়টার মধ্যে একদম সরাসরি ঢুকি যে হোয়াট ইজ ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার। কথাটা থেকেই বোঝা যাচ্ছে ডিপেন্ডেন্ট, দে আর ওভারলি ডিপেন্ডেন্ট অন আদার্স। নিজেরা যে একটা ডিসিশন নেব, নিজে একটা কাজ করব ইন্ডিপেন্ডেন্টলি, বা হচ্ছে বা আমি যে কাজটা করেছি সেটা একদম ঠিক আছে বা ইটস ওকে, এই ভাবনা চিন্তাটা কিন্তু তাদের পক্ষে সম্ভব হয় না। দে মানে তাদেরকে যদি দেখলেই মানে তাদের মধ্যে একটা দেখা যায় একটা হেল্পলেসনেস, একটা সাবমিসিভনেস, তারপরে নিড টু বি টেকেন কেয়ার অফ, সবসময় যেন আমার মানে তাকে কেউ প্রোটেক্ট করলে ভালো হয়, সে একা কোনো কাজ করতে পারে না, সবসময় একটা প্রোটেকশনের মধ্যে ওই আতুর ঘরের মধ্যে যেন রাখলে তাকে ভালো হয়, এরকম একটা বিহেভিয়ার কিন্তু এই পার্সোনালিটি মানুষের মধ্যে লক্ষ্য করা যায়। নেক্সট হচ্ছে কি কনস্ট্যান্ট রিঅ্যাসিওরেন্স। ধরুন আমরা একটা যে কোনো কাজ করলে পরে অবভিয়াসলি এটা ঠিক হলো কি ভুল হলো সেটা আমি অন্যের কাছে জানতে চাই, বাট এই পার্সোনালিটির ক্ষেত্রে কি হয়, সবসময় তার মনে হয় আমি ঠিক করেছি তো, ভুল করিনি তো, তার জন্য কিন্তু সে কনস্ট্যান্টলি আর কি সবাইকে অন্যদের কাছ থেকে আর কি সেই অ্যাসিওরেন্সটা পেতে চায় যে আমাই কারেক্ট। আর এটা কিন্তু আসে তাদের অ্যাংশিয়াসনেস থেকে, তাদের ভেতরের যে ভয় থেকে কিন্তু এটা তারা করে থাকে। নেক্সট হচ্ছে ফিয়ার অফ সেপারেশন। সবসময় একটা ভয় এদের মধ্যে, মানে অহেতুক ভয় বলতে গেলে, যে তাদের মধ্যে কাজ করে যে নিশ্চয়ই আমার যে কাছের মানুষ সে হয়তো আমাকে ছেড়ে চলে যাবে, সে চলে গেলে কি হবে, সেই রকম একটা আনরিয়েলিস্টিক ভয় কিন্তু এদের মধ্যে কাজ করে। তো আরেকটা কথা এর মধ্যে বলি যে এই ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার কিন্তু ছেলে এবং মেয়ে দুজনের মধ্যে সমানভাবেই লক্ষ্য করা যায়। মানে ছেলেদের মধ্যে বেশি হয় বা মেয়েদের মধ্যে বেশি হয় এরকম কোনো ব্যাপার নেই, ছেলে এবং মেয়ে উভয়ের মধ্যেই কিন্তু সমপরিমাণে লক্ষ্য করা যায়। এবারে আসবো হচ্ছে অ্যাকর্ডিং টু DSM-5 অনুযায়ী যে ক্রাইটেরিয়াগুলো বলেছে, টোটাল 8টা ক্রাইটেরিয়ার কথা এখানে আলোচনা করব। ক্রাইটেরিয়াগুলো কি কি এক এক করে বলছি। নাম্বার 1 হচ্ছে দে আর হ্যাভিং ডিফিকাল্টি ইন ডে টু ডে অ্যাক্টিভিটি, দে অলওয়েজ ওয়ান্ট হেল্প অফ আদার্স। অর্থাৎ হচ্ছে ডে টু ডে অ্যাক্টিভিটি, যে প্রত্যেক দিনকার কাজগুলো করার মধ্যেও দে ওয়ান্ট হেল্প ফ্রম আদার্স, অন্য কেউ যদি করে দেয় তাকে সাহায্য করে। ওই যে বললাম একটা মানে সবার প্রোটেকশনের মধ্যে থাকতে ভালোবাসে, নিজে নিজে সেই কাজটা করবো, তার থেকে যদি কেউ করে দেয় বা আমাকে হেল্প করে তাহলে ভালো হয়। ক্রাইটেরিয়া 2 হচ্ছে ফাইন্ডিং ডিফিকাল্টি টু টেক রেসপন্সিবিলিটি ফর মেজর ডিসিশনস। যে কোনো একটা মেজর ডিসিশন নিতে গেলে পরে কিন্তু তার পক্ষে ভীষণ এটা ডিফিকাল্ট একটা ব্যাপার হয়ে যায়। একটা আমাদের ক্ষেত্রে কি হয়, আমাদেরও ধরুন একটা বড় কোনো ডিসিশন নিতে গেলে আমরা যে খুব সহজেই নিয়ে নিতে পারি তা নয়, আমরা 5 জনকে জিজ্ঞেস করি, কিন্তু জিজ্ঞেস করবার পরে ডিসিশনটা কিন্তু আমারই হয়। যে ঠিক আছে 5 জন 5 রকম একটা সাজেশন দিতে পারে, সেটা আমি অবভিয়াসলি নেব, কিন্তু তার থেকে ডিসিশনটা কিন্তু আমারই হবে। বাট ফর দিস টাইপ অফ পার্সোনালিটি তারা কিন্তু সহজে ডিসিশন নিতে পারে না, দে আর হ্যাভিং আ লট অফ ডিফিকাল্টি। আমার হয়ে আমার যে কেয়ার গিভার সে ডিসিশন নিয়ে নেব, ও যেটা বলবে আমি সেটা মেনে নেব, এইরকম একটা ক্যারেক্টারিস্টিক্স কিন্তু লক্ষ্য করা যায়। ক্রাইটেরিয়া 3 হচ্ছে ডিসএগ্রিমেন্ট শো, পিপল ডু নট লাইক মি, ফিয়ার অফ বিং অ্যালোন। আমাকে সবাই পছন্দ করে না, আমাকে কেউ পছন্দ করে না, এরকম একটা ভেতরে তার মধ্যে কিন্তু ভীতি কাজ করে, একটা ভয় কাজ করে। ক্রাইটেরিয়া 4 হচ্ছে ডিফিকাল্টি
অফ ইনিশিয়েটিং আ প্রজেক্ট। যেহেতু এই ধরনের পার্সোনালিটির মানুষদের মধ্যে সেলফ কনফিডেন্সটা খুব কম থাকে, সেই জন্য কি হয় না, তারা নিজেরা ইন্ডিপেন্ডেন্টলি কোনো কাজ করবে বা নিজের ক্রিয়েটিভিটি দিয়ে নিজে একটা কিছু তৈরি করবে, সেই রকম যে একটা মনোবল সেটাই কিন্তু এদের মধ্যে থাকে না। ল্যাক অফ কনফিডেন্স ভীষণভাবে লক্ষ্য করা যায় এই পার্সোনালিটি মানুষের মধ্যে। নেক্সট হচ্ছে ক্রাইটেরিয়া 5 হচ্ছে এক্সেসিভ লেন্থ ফর ভলেন্টিয়ারিং থিংস which are unpleasant। অর্থাৎ হচ্ছে কি অনেক সময় দেখা যায় এই পার্সেন্টের লোকদের মধ্যে একটা বৈশিষ্ট্য হলো তারা কিন্তু সহজে না বলতে পারে না, সবাইকেই তারা প্লিজ করতে চায়, যেটা সম্ভব নয়। কোনো ক্ষেত্রে না, আমার বন্ধুত্বর ক্ষেত্রেই হোক, যে কোনো ক্ষেত্রেই হোক, আমি যদি সেটা না পারি, নাটাকে না বললে আমাকে কিন্তু অনেক ভালোভাবে সে আমাকে বুঝবে যে ও যেটা সত্যি সেটা বলে। ওর পার্সোনালিটির এটা কিন্তু একটা পজিটিভ সাইড। কিন্তু এই পার্সোনালিটির মানুষের মধ্যে কি হয়, তারা না বলতে পারে না, তার জন্য হয়তো তার নিজের ক্ষতি করে নিয়েও সে হয়তো করে যাচ্ছে আফটার অল হয়তো সেটা মানে উঠতে পারছে না। এর থেকে কি হয়, রিলেশনশিপের ক্ষেত্রে তাদের মধ্যে দেখা যায় অনেক সময় তাদের একটা ম্যানিপুলেটিভ বিহেভিয়ার চলে আসে, একটা হচ্ছে অ্যাবিউসিভ বিহেভিয়ারও লক্ষ্য করা যায়। রিলেশনশিপ মেনটেনের ক্ষেত্রে যখন তারা ধরুন পারছে না, তখন সেই ধরনের বিভিন্ন বিহেভিয়ারও কিন্তু এরা করে থাকে। নেক্সট হচ্ছে ক্রাইটেরিয়া 6। ক্রাইটেরিয়া 6 অনুযায়ী হচ্ছে কি ফিলস হেল্পলেস ওয়েন অলোন। যখন তারা একা থাকে তখন হচ্ছে কিন্তু তারা প্রচণ্ড একাকিত্বে ভোগে। সেই জন্য কি হয়, তারা মানে একটা রিলেশনশিপের মধ্যে থেকে যদি কোনো কারণে ব্রেকআপ হয়, আর একটা রিলেশনশিপে কিন্তু তারা খুব তাড়াতাড়ি ইনভলভ হয়ে পড়ে। ক্রাইটেরিয়া 7 হচ্ছে আর্জেন্টলি সিক অ্যানাদার রিলেশনশিপ। হ্যাঁ, যেটা আমি আগেই বললাম যে যেহেতু তারা ভীষণ একাকিত্বে ভোগে, দে ফিল হেল্পলেস ওয়েন দে আর অ্যালোন। যখন রিলেশনশিপের মধ্যে আছে দে আর ওকে, কিন্তু মানে দে আর হ্যাভিং দ্য ক্লিনজি বিহেভিয়ার, মানে একটা আঠার মতো সবার সাথে যে লেগে রয়েছে, কিন্তু কোনো কারণে যদি রিলেশনশিপটা ব্রেকআপ হয় তখন যে ওই একা হয়ে যাওয়া সেটা তারা পারে না। তাই খুব সহজেই কি হয়, আরেকটা রিলেশনশিপের মধ্যে কিন্তু তারা খুব সহজেই চলে যায়। যে কোনো একটা রিলেশনশিপ থেকে আরেকটা রিলেশনশিপে যেতে গেলে মিনিমাম 1 বছর তাকে সময় দেওয়া উচিত, আদারওয়াইজ সেগুলো হয় ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয়ে যায় কি না একটা ইনবাউন্ড রিলেশনশিপ তৈরি করে, তো যেটা কিন্তু তার পক্ষে খুব ভালো কিছু হয় না, ক্ষতি করে অনেক বেশি। বাট এই পার্সোনালিটিরা কি হয়, তারা থাকতে পারে, ওই যে ফাঁকা জায়গাটাকে তারা নিতে পারে না। নেক্সট ক্রাইটেরিয়া 8 হচ্ছে আনরিয়েলিস্টিক ফিয়ার অলোন হোয়াট উইল হ্যাপেন। এটা হচ্ছে কি এদের মধ্যে যেটা সত্যি না, যেটা আগেও বলেছি যে তাদের মধ্যে সবসময় একটা আনরিয়েলিস্টিক ভয় কাজ করে। আমি যদি একা হয়ে যাই তাহলে আমার কি হবে, আমাকে কে দেখবে, বিকজ ওদের সেলফ কনফিডেন্সটা কম, সেলফ এস্টিমটা কম, আমার তাহলে কি হবে, আমাকে তাহলে কে দেখবে, এইরকম একটা ভয়ের মধ্যে কিন্তু তারা সবসময় থাকে। তাহলে এই 8টা যে ক্রাইটেরিয়া বললাম, সেই 8টা ক্রাইটেরিয়ার মধ্যে যদি 5টা ক্রাইটেরিয়া কোনো ব্যক্তির মধ্যে আমরা দেখি আর তার বয়স যদি 18+ হয়, 18 অ্যাবাভ হয়, তখন আমি তাকে ডিটেক্ট করতে পারি অ্যাজ আ পার্সন ইজ হ্যাভিং ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার। এবারে হচ্ছে কি হোয়াট আর দ্য কজেস বিহাইন্ড ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার, কি কারণে হয়। কারণ বলতে গেলে হচ্ছে কিন্তু সেই দুটোই, মানে এক্স্যাক্টলি বলা যায় না এই কারণের জন্যই এরকম হয়েছে, বাট যেটা মনে করা হয় দুটো, একটা হচ্ছে বায়োলজিক্যাল যদি মা বাবা বা তার ফ্যামিলি হিস্ট্রির মধ্যে কারোর থেকে থাকে সেখানটাই হচ্ছে ব্যক্তির মধ্যে হবার একটা সম্ভাবনা থাকে। আর দ্বিতীয়ত হচ্ছে এনভায়রনমেন্টাল বা হচ্ছে ডেভেলপমেন্টাল ফ্যাক্টর কাজ করে। যখন বাচ্চাটি শৈশব থেকে বড় হচ্ছে তখন যে প্যারেন্টিংটা যদি হচ্ছে অথরিটেরিয়ান প্যারেন্টিং হয়, অর্থাৎ হচ্ছে অথরিটেরিয়ান প্যারেন্টিংটা মানে হচ্ছে বা অথরিটি, মানে মা বা বাবা যদি অথরিটেরিয়ান মতন কাজ করে, অর্থাৎ আমি যেটা বলছি সেটাই তোমাকে শুনতে হবে, আমি যেটা বলছি সেটাই তুমি খাবে, আমি যেটা বলছি সেটাই তুমি পড়বে, আমি যদি বলি উঠতে তুমি উঠবে, বসতে বললে বসবে, এইটাকে বলা হয় হচ্ছে অথরিটেরিয়ান প্যারেন্টিং। তো এই প্যারেন্টিংয়ের স্টাইলে যদি বড় হয় বাচ্চা, সেক্ষেত্রে কিন্তু বাচ্চা কখনোই হচ্ছে ইন্ডিপেন্ডেন্টলি ডিসিশন মেকিং করতে তারা শিখছে না ছোটোবেলা থেকে, তো সেই ক্ষেত্রে একটা অসুবিধা হয়। আর যদি ওভার প্রোটেক্টিভ প্যারেন্টিং হয় সেক্ষেত্রেও কিন্তু এই পার্সোনালিটি হবার একটা প্রবল সম্ভাবনা থাকে। তাই আমার প্যারেন্টিংয়ের ওপরে একটা ভিডিও আছে, প্যারেন্টিং স্টাইলের ওপরে, কত ধরনের প্যারেন্টিং হয়, কী ধরনের প্যারেন্টিং আমার করা উচিত বাচ্চাকে বড় করে তোলার জন্য, সুন্দর করে পার্সোনালিটি
তৈরি হয়তো এই ছোটোবেলা থেকে, তো কিভাবে সেটাকে তৈরি করা যাবে সুন্দর করে সেই ব্যাপারে একটা ভিডিও আছে, সেটা লিঙ্কটা আমি দিয়ে দেব, ওটা চাইলে আপনারা দেখতে পারেন। তো এই যেটা আমি আবার বিষয়ের মধ্যে আবার এসে যাই, যে যদি হচ্ছে অথরিটেরিয়ান প্যারেন্টিংয়ে স্টাইলে তাকে বড় করে তোলা হয় বা যদি হচ্ছে ওভার প্রোটেক্টিভ হয়, সেক্ষেত্রে কিন্তু বাচ্চা নিজের ডিসিশন নেবার যে এবিলিটিটা সেটা তৈরি হয় না। ছোট ছোট জিনিসকে বাচ্চাকে কিন্তু স্বাধীনতা দিতে হয়। যেরকম তোমার কিছু রেসপন্সিবিলিটি ছোটোবেলা থেকেই, একদম ছোট বাচ্চাকেও আমরা বলি যে বটলে জলটা তুমি ভরবে, নিজের বেডটা যতটা পারবে পরিষ্কার করবে, ছোট ছোট কাজের দায়িত্ব কিন্তু বাচ্চাকে যেরকম দেওয়া উচিত। আবার যখন হয়তো শপিং করতে যাবে, তার ইচ্ছে অনুযায়ী কোন কালারের জামাটা পরবে, তুমি কোনটা তুমি সিলেক্ট করছো, দুটো দিয়ে দেওয়া, দুটোর মধ্যে যেটা ভালো লাগছে তুমি সেটাকে চয়েস করো। এই ছোট ছোট রেসপন্সিবিলিটি, ডিসিশন মেকিংয়ের মানে করতে দেওয়া, এগুলো কিন্তু খুব প্রয়োজন ছোটোবেলা থেকে তার সুন্দর একটা পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য। তো এটা হচ্ছে কজ যার জন্য কিন্তু আমরা এরকম ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার লক্ষ্য করতে পারি পরবর্তীকালে। এবার আসি ট্রিটমেন্টের ব্যাপারে। ট্রিটমেন্ট হচ্ছে কি, ইয়েস, যেহেতু এটা ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার, কিন্তু এরা তো এমনিতেই ডিপেন্ডেন্ট, তারা কিন্তু খুব সহজে এদেরকে মোল্ড করে ট্রিটমেন্টে আনা যায়। আর একবার ট্রিটমেন্টে এলে পরে কিন্তু এদের সহজেই হচ্ছে মানে যেহেতু তারা রেগুলারলি আসেও, আর উইথ বিহেভিয়ারাল থেরাপি খুব ভালো কাজ করে। তাদের যে সেলফ এস্টিমটা তো ভীষণ কম থাকে, যে মানে সেলফ কনফিডেন্সটা ভীষণ কম থাকে বলতে গেলে। তো কনফিডেন্সটাকে আস্তে আস্তে বাড়িয়ে নিয়ে, প্রাইমারি আমাদের কাজই হয় হচ্ছে তার সেলফ কনফিডেন্সটাকে বাড়ানো, বাড়িয়ে নিয়ে তাকে হচ্ছে অন্য কাজের সাথে, মানে সেও যে পারে অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল, সেও যে পারে সেই অ্যাসিওরেন্সটা তার মধ্যে আনাটাই হচ্ছে আমাদের প্রাইমারি কাজ থাকে। তারপর হচ্ছে সিবিটি, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, এগুলো দিয়ে কিন্তু খুব ভালো কাজ করা যায় ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডারের মানুষদের সাথে। আজকে তবে এখানেই শেষ করছি। মনে হয় ওভারঅল একটা ভিউ আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি অ্যাবাউট ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার। পরবর্তী দিনকে আমি আসবো অবসেসিভ কম্পালসিভ পার্সোনালিটি ডিসঅর্ডার নিয়ে। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।